আচ্ছা। আচ্ছা, দেখো, প্রথম পত্রের সপ্তম অধ্যায়, টপিকস হচ্ছে সরকার কাঠামো। এটা অনেক বড় একটা অধ্যায় এবং এখান থেকে প্রতি বছর দুটো করে কোশ্চেন থাকে। সংক্ষিপ্ত সিলেবাস হওয়ার কারণে এখান থেকে কমপক্ষে দুটো করে প্রশ্ন থাকে। তো আশা করি এবার পরীক্ষায়ও, যেটা টেস্ট বলো বা প্রি টেস্ট বলো বা ফাইনাল পরীক্ষা বলো, প্রত্যেকটা জায়গায় যেহেতু বড় অধ্যায়, সুতরাং এখান থেকে দুটো করে কোশ্চেন থাকার সম্ভাবনা সবসময় থেকেই যায়। দেখো, সরকার কাঠামো, এই যে সরকার কাঠামো, যেটা সরকার কি, প্রথমে এটা আগে আমরা জানি, এরপরে কাঠামোটা কি সেটা আমরা জানবো। দেখো, সরকার হচ্ছে, আমরা যদি খুব সংক্ষেপে বলতে চাই, সরকার হচ্ছে একটা গতিশীল রাজনৈতিক প্রতিষ্ঠান। সরকার হচ্ছে একটা গতিশীল রাজনৈতিক প্রতিষ্ঠান যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে বাস্তবায়ন করে। ভালো করে খেয়াল করো, সরকারকে কেন গতিশীল বললাম, কারণ এটা কিন্তু থেমে থাকে না। এমন না যে 5 বছর পরে এটা শেষ হয়ে যাচ্ছে, না, এটা অলওয়েজ অন মুভ, এটা সবসময় চলতেই থাকে। যার কারণে আমরা এটাকে বলছি যে রাষ্ট্র একটা গতিশীল রাজনৈতিক প্রতিষ্ঠান যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে বাস্তবায়ন করে। এখন আসি, রাষ্ট্রের ইচ্ছাটা কি? রাষ্ট্রের ইচ্ছা হচ্ছে জনগণের কল্যাণ করা। এই জনগণের কল্যাণ করা রাষ্ট্রের যদি মুখ্য উদ্দেশ্য হয়, তাহলে রাষ্ট্রের এই কল্যাণটা সরকারের মাধ্যমে করে থাকে। এবং আমরা রাষ্ট্রের যে 4টা উপাদানের কথা বলেছিলাম, এই নির্দিষ্ট ভূখণ্ড, জনগণ, সরকার এবং সার্বভৌমত্ব, সেই হিসাব করলে সরকারটা হচ্ছে রাষ্ট্রের 3 নাম্বার উপাদান। আর এই 3 নাম্বার উপাদানের মধ্য দিয়ে রাষ্ট্র তার ইচ্ছাকে বাস্তবায়ন করে থাকে। ঠিক আছে, এই সরকার হচ্ছে রাষ্ট্রের মুখপত্র, মানে এটাই হচ্ছে মেইন। দেখো, খুব সংকীর্ণ অর্থে যদি বলতে চাই, তাহলে সরকার হচ্ছে তোমার যে তিনটা, আমাদের যে দুটো বিভাগ আছে, আইন, শাসন এবং বিচার, সরি 3টা বিভাগ, এই 3টা বিভাগের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীকেও বোঝায়। যদি খুব সংকীর্ণ অর্থে সরকার বলতে চাই, সেটা হচ্ছে তোমার যে 3টা বিভাগ আছে, আইন, শাসন এবং বিচার বিভাগের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে। আমরা জানি প্রত্যেকটা দেশের সরকারের 3টা করে বিভাগ থাকে, শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। এই বিভাগগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এই সরকার, বললাম যে সরকার হচ্ছে একটা গতিশীল রাজনৈতিক প্রতিষ্ঠান যার মধ্য দিয়ে রাষ্ট্র তার ইচ্ছাকে বাস্তবায়ন করে থাকে। এতটুকু জানলে চলবে। সরকারের বিভিন্ন ধরন আছে, বুঝতে পেরেছো? সরকারের বিভিন্ন ধরন আছে। বিশ্বের বিভিন্ন দেশে সরকারের এক এক রকম ধরন পাওয়া যায়। সেই সকল সরকারের যে ধরন আছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সাম্প্রতিক সময়ে সবচাইতে যে বিষয়টা গুরুত্বপূর্ণ বা যে সরকারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গণতন্ত্র। যদিও তোমাদের এই সাবজেক্টের যিনি জনক বা রাষ্ট্রবিজ্ঞানের যিনি জনক আছেন, উনি গণতন্ত্রকে নিকৃষ্ট সরকার হিসেবে আখ্যায়িত করেছেন। এবং এই অ্যারিস্টটলের মতে গণতন্ত্র হচ্ছে নিকৃষ্ট সরকার, এটা মূর্খের সরকার বা মূর্খের শাসন। উনি বলেছেন পলিটি বা মধ্যমতন্ত্র হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বা উৎকৃষ্ট শাসন। এটা একটু মাথায় রাখবা। দেখো, গণতন্ত্র নিয়ে কারোর কি কোনো কনফিউশন আছে কোনো জায়গায় বুঝতে? গণতন্ত্র নিয়ে কারোর কি কোনো সমস্যা আছে? গণতন্ত্র নো স্যার। হচ্ছে, হ্যাঁ, আমি একটু সংক্ষেপে স্লাইড শেয়ার করছি না, এটা তোমরা সবাই জানো। আমরা একটু ফাস্ট যাচ্ছি সামনের দিকে। গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন। হ্যাঁ, এটা হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে মোস্ট অফ দা পিপল ক্যান শেয়ার দেয়ার ওপিনিয়ন। হ্যাঁ, গণতন্ত্র হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে অধিকাংশ জনগণ তাদের মত দিতে পারে। অর্থাৎ যে শাসন ব্যবস্থায় অধিকাংশ জনগণ মত দিয়ে শাসক নির্বাচন করে, সেটাকে আমরা গণতন্ত্র বলি। এই গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডেমোক্রেসি। তোমরা নিশ্চয়ই জানো এই ডেমোক্রেসি দুটো গ্রিক শব্দ থেকে এসেছে। একটা হচ্ছে ডিমোস আর একটা হচ্ছে ক্রাটোস। একটু মিলিয়ে নাও, তোমরা সবাই জানো একটা ডিমোস, একটা হচ্ছে ক্রাটোস। ডিমোস শব্দের অর্থ জনগণ, আর ক্রাটোস শব্দের অর্থ হচ্ছে শাসন। সুতরাং ডেমোক্রেসি হচ্ছে জনগণের শাসন। আব্রাহাম লিঙ্কনের সুন্দর একটা সংজ্ঞা আছে। এটা, আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের ওইভাবে সংজ্ঞা দিয়েছে বিষয়টা এরকম না, উনি একটা সম্মেলনে বক্তৃতা দিচ্ছিলেন।
গেটিসবার্গ সম্মেলনে, সেখানে তিনি কিছু কথা উচ্চারণ করেছিলেন। পরবর্তীতে সেটা ওনার নামে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মানে এটা ওনার মতে এভাবে আর কি। যাই হোক, উনি বলেছিলেন যে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। অর্থাৎ গণতন্ত্র হচ্ছে জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের শাসন। এই সংজ্ঞাটা তোমরা মুখস্থ করবা। গণতন্ত্র দুই ধরনের, একটা প্রত্যক্ষ গণতন্ত্র আর একটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। একটু মিলিয়ে নাও, আমরা একটু ফার্স্টে যাচ্ছি। একটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র আর একটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র হচ্ছে যে শাসন ব্যবস্থায় জনগণ বা যে সরকার পরিচালনায় জনগণ সরাসরি অংশগ্রহণ করতে পারে। যে এই প্রত্যক্ষ গণতন্ত্রে নাগরিকগণ রাষ্ট্রের যে কার্যাবলী আছে সেই রাষ্ট্রের কার্যাবলীতে সরাসরি অংশগ্রহণ করে। প্রাচীন গ্রিসের যে নগর রাষ্ট্রগুলো ছিল, সেই নগর রাষ্ট্রের আয়তন ছিল কম, জনসংখ্যা ছিল কম, যার কারণে সকল শ্রেণীর মানুষ শাসন কার্যে সরাসরি অংশগ্রহণ করতে পারত। কিন্তু সাম্প্রতিক সময়ে রাষ্ট্রের আয়তন বেড়েছে, জনসংখ্যা বেড়েছে, যার কারণে শাসন কাজে সকলকে একসাথে অংশগ্রহণের সুযোগ হয় না। যার কারণে কি হয়েছে, বর্তমান যে শাসন ব্যবস্থা সেটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা আমরা বলি, বা এটা হচ্ছে পরোক্ষ। অর্থাৎ আমরা একজন প্রতিনিধি নির্বাচন করি, সেই প্রতিনিধির মাধ্যমে আমরা আমাদেরকে শাসন করি। এটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। আচ্ছা, এখানে কি কারো কোনো সমস্যা আছে? গণতন্ত্র নিয়ে কারো কোনো সমস্যা আছে? স্যার, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রটা আরেকবার বলবেন? আচ্ছা, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র হচ্ছে যে আধুনিক যে গণতান্ত্রিক ব্যবস্থা সেটাকে আমরা বলি প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। এটা কেন? যে প্রাচীন গ্রিসের আয়তন কম ছিল, যার কারণে রাষ্ট্রের যে কোনো একটা বিচার করা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা রাষ্ট্রের সব মানুষ সেখানে উপস্থিত হতে পারতো, কারণ সেখানকার আয়তন ছিল খুবই কম, একটা গ্রামের মতো। আমাদের যে গ্রামে যখন সালিশ বিচার হয়, তখন কি গ্রামের সকল মানুষ সেখানে উপস্থিত হয়ে যায় না? হয়ে যায়। এটা প্রাচীন গ্রিসে সম্ভব ছিল, কিন্তু এখনকার যে রাষ্ট্র এটা তো জাতি রাষ্ট্র। এটা জাতি রাষ্ট্র, আবার একইভাবে এটা কল্যাণমূলক রাষ্ট্র। এখন এই রাষ্ট্রের আয়তন অনেক বেশি। এখন যদি একটা গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আমি নেই, তাহলে সমস্ত, তুমি বাংলাদেশ একটা ছোট্ট একটা রাষ্ট্র, এই সমস্ত বাংলাদেশের মানুষকে কি তুমি এক জায়গায় আনতে পারবা? এটা কি সম্ভব? না। তার মানে এই সমস্ত মানুষ এখন আর শাসন কাজে অংশগ্রহণ করতে পারে না। যার কারণে এই 1,47,570 বর্গ কিলোমিটারের আয়তনের এই দেশটা, 18 কোটি যে জনগণ আছে, এই জনগণ থেকে আমরা মাত্র 300 জনকে জনগণের ভোটে নির্বাচিত করেছি। এই 300 জন হচ্ছে আমাদের এই যে 12 কোটি বা 14 কোটি ভোটার বলো, তাদের প্রতিনিধি হচ্ছে এরা। তার মানে এই যে এরা নির্বাচিত হয়ে যে শাসনটা করলো, এটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক শাসন বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। বুঝাতে পেরেছি? কারণ এখন আমার পক্ষে তো আর এখানে আসা সম্ভব না, আমার বাবার পক্ষে আসা সম্ভব না, কিন্তু আমরা একজনকে ভোট দিয়েছি, সেই ব্যক্তিটা আমাদের প্রতিনিধিত্ব করছে। এটা হচ্ছে আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। বুঝাতে পেরেছি? জি অনন্য, স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, গণতন্ত্র নিয়ে কারো কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, একটা অনুধাবনমূলক প্রশ্ন ছিল, প্রজাতন্ত্র কি? মনে করে দেখো তো, প্রজাতন্ত্র কি মনে আছে কিনা কারোর? প্রজাতন্ত্র কি? একটু দ্রুত মিলাও। প্রজাতন্ত্র কারো মনে আছে? না স্যার থাকলে, আছে। না থাকলে দ্রুত বলো, সময় নষ্ট করো না। মনে আছে? জি স্যার। দেখো, কি ছিল এটা? যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান, পরোক্ষ প্রত্যক্ষ ভাবে। হ্যাঁ, যে পরোক্ষ শাসন প্রত্যক্ষ ভাবে। পরোক্ষভাবে নির্বাচিত হয়ে থাকে হ্যাঁ, তাকে প্রজাতন্ত্র বলে। হ্যাঁ, যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের ভোটে নির্বাচিত হয়, তাকে আমরা প্রজাতন্ত্র বলি। ঠিক আছে? যে শাসন ব্যবস্থায়, যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের ভোটে নির্বাচিত হয়, তাকে আমরা প্রজাতন্ত্র বলি। ভালো করে মুখস্থ করে নিও। এরপরে দেখো, একনায়কতন্ত্র নিয়ে কারো কোনো কনফিউশন আছে কোথাও? একনায়কতন্ত্র নিয়ে, এটা
গণতন্ত্রের সম্পূর্ণ বিপরীত ধর্মী একটি শাসন ব্যবস্থা। একনায়কতন্ত্র হচ্ছে একজন নায়কের শাসন, অর্থাৎ শাসক যখন মাত্র একজন ব্যক্তি এবং তখন তিনি কারোর কথা মতো চলেন না, অর্থাৎ নিজের ইচ্ছা মতো চলেন। ঠিক আছে। সংবাদপত্রে কণ্ঠরোধ করেন, এখানে বিরোধী দলগুলোকে দমন করা হয়, অর্থাৎ মানুষের মত প্রকাশের সুযোগ এখানে থাকে না, বললেই চলে না, এখানে থাকে না। অর্থাৎ গণতন্ত্র, সরি, একনায়কতন্ত্র হচ্ছে এমন একটা শাসন ব্যবস্থা যেখানে একজন নায়ক বা একটি মাত্র গোষ্ঠীর সার্বিক তত্ত্বাবধানে শাসন কার্য পরিচালিত হয়। এখানে সাধারণ মানুষের মত প্রকাশের কোনো সুযোগ থাকে না। এক জাতি, এক নেতা, এক দেশ, এটা হচ্ছে একনায়কতন্ত্রের মূল কথা। এবং এই একনায়কতন্ত্রের উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে অ্যাডলফ হিটলার। ঠিক আছে। একনায়কতন্ত্র নিয়ে কারো কোনো সমস্যা আছে? না স্যার। দেখো, এই একনায়কতন্ত্রে একজন একনায়কতন্ত্রে একজন মাত্র ব্যক্তি শাসন করে। কিছু বৈশিষ্ট্য বুঝে নাও। এখানে একজন মাত্র ব্যক্তি শাসন করবে এবং এখানে দল থাকবে মাত্র একটা, রাজনৈতিক দল। একনায়কতন্ত্রে একজন মাত্র ব্যক্তি শাসন করেন, এখানে রাজনৈতিক দল থাকে মাত্র একটা। তিনি, শাসক যিনি আছেন, উনি বল প্রয়োগের মাধ্যমেই শাসন কার্য পরিচালনা করেন এবং ক্ষমতাটাকে নিজের হাতে রাখার চেষ্টা করেন, এবং রাষ্ট্রের যে গণমাধ্যম গুলো আছে সেগুলো ওনার নিয়ন্ত্রণে নিয়ে আসেন। বুঝতে পেরেছ এটা? আর উনি খুব উগ্র জাতীয়তাবাদী, এরকম হয়, উগ্র টাইপের আর কি এটা। আচ্ছা, একনায়কতন্ত্রকে আমরা ভালো শাসন ব্যবস্থা বলি না। এরপরে আর একটা শাসন ব্যবস্থা একটুখানি শুনে রাখো, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে তোমার অটোক্রেসি বা টায়ারানি, যেটাকে আমরা বলি স্বৈরতন্ত্র। স্বৈরতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্র কিন্তু একই টাইপের। আমি সংসদীয় গণতন্ত্রে যাচ্ছি এবং এই সপ্তম অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ যে টপিকস সেটা হচ্ছে সংসদীয় গণতন্ত্র। সেই জায়গাটাতে যাচ্ছি, আমি স্লাইড শেয়ার করব। তার আগে একটুখানি এটা জেনে নাও যে তোমার স্বৈরতন্ত্র বা অটোক্রেসিটা কি আসলে। দেখো, সংসদীয় গণতন্ত্র বা গণতন্ত্র যেটা, গণতন্ত্রে আমরা বলেছিলাম জনগণের সরাসরি মতের ভিত্তিতে বা জনগণের মতামতের ভিত্তিতে শাসন কার্য পরিচালিত হয়। এখানে শাসক নির্বাচিত হয় জনগণের ভোটে। গণতন্ত্রে, স্বৈরতন্ত্রেও ঠিক একইভাবে জনগণের ভোটে শাসক নির্বাচিত হয়। শাসক নির্বাচিত হওয়ার পরে যখন উনি ক্ষমতার লোভ পেয়ে যায়, তখন এই ক্ষমতাকে উনি আর ছাড়তে চায় না, ক্ষমতাটাকে কুক্ষিগত করতে চায়, ক্ষমতাটাকে নিজের হাতে রাখতে চায়। এই লক্ষ্যে তিনি সঠিক সময়ে নির্বাচন দেন না, যথাযথ সময়ে নির্বাচন দেন না, জনগণের মত প্রকাশের সুযোগ দেন না, জনগণের অধিকার হরণ হচ্ছে কিনা সেই দিকে তিনি খেয়াল করেন না। অর্থাৎ ওনার মূল টার্গেট থাকে ক্ষমতায় টিকে থাকা। এই জিনিসটা হচ্ছে স্বৈরতন্ত্র। অর্থাৎ নির্দিষ্ট সময় নির্বাচন হচ্ছে না, জনগণের মত প্রকাশে সুযোগ দেয়া হচ্ছে না, বিরোধী দলগুলোকে দমন করা হচ্ছে, এই টাইপের যে ব্যবস্থা, এটাকে আমরা বলছি স্বৈরতন্ত্র। কারো কোনো কনফিউশন? স্বৈরতন্ত্র বুঝতে কারো কোনো সমস্যা? নো স্যার। কারো কোনো সমস্যা নেই তো? ভালো করে বুঝতে পেরেছো তো? এখানে স্যার আবার একটু আবার শোনো, স্বৈরতন্ত্র হচ্ছে এমন একটা ব্যবস্থা, স্বৈরতন্ত্র এমন একটা ব্যবস্থা যেখানে জনগণের ভোটে শাসক নির্বাচিত হচ্ছে। শাসক নির্বাচিত হচ্ছে জনগণের ভোটে, ঠিক গণতন্ত্রের মতোই। নির্বাচিত হওয়ার পরে যখন সে ক্ষমতায় বসে যায়, ক্ষমতায় বসার পরে যখন ক্ষমতার লোভ তাকে চরমভাবে গ্রাস করে, তখন এই ক্ষমতা উনি আর ছাড়তে চান না। তখন এই ক্ষমতায় টিকে থাকার জন্য যত ধরনের মেকানিজম আছে এটা তিনি করেন। সঠিক সময়ে নির্বাচন দেন না, জনগণের মত প্রকাশের স্বাধীনতা দেন না, বিরোধী দলগুলোকে মাথাছাড়া দিয়ে উঠতে দেন না, রাষ্ট্রীয় প্রজাতন্ত্রগুলোকে নিজের নিয়ন্ত্রণে ব্যবহার করার চেষ্টা করেন। অর্থাৎ ক্ষমতায় টিকে থাকার মূল যে প্রচেষ্টা এটা থাকে, এই ধরনের শাসন ব্যবস্থাকে আমরা বলছি স্বৈরতন্ত্র। ক্ষমতায় টিকে থাকার জন্য অনেক সময় দমন এবং নিপীড়নমূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়। এই ব্যবস্থাটাই হচ্ছে তোমার স্বৈরতন্ত্র। কারো কোনো কনফিউশন?
কথা বলো, দ্রুত কথা বলো, কারো কোনো সমস্যা? না স্যার। আচ্ছা, হ্যাঁ, স্যার ঠিক আছে। গেল। কারো কোনো সমস্যা নেই, আমি ধরে নিলাম। তাহলে উদ্দীপকে যদি এরকম ধরনের কোনো টার্ম আসে, আশা করি ধরতে পারবা। এরপরে দেখো, সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা আজকের এই অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ টপিকস যেটা, সেটা হচ্ছে এটা। সবাই দেখতে পাচ্ছ? স্যার, সবাই কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, দেখো, সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার, সাম্প্রতিক সময়ের এই সরকারটাই হচ্ছে সবচাইতে গ্রহণযোগ্য সরকার। এই সরকারটাই হচ্ছে সবচাইতে কার্যকরী সরকার হিসেবে পরিচিত। আসো, সংসদীয় সরকার বা মন্ত্রী পরিষদ শাসিত সরকারটা কি? দেখো, এর কয়েকটা নাম আছে। যাহাই সংসদীয় সরকার, তাহাই মন্ত্রী পরিষদ শাসিত সরকার। ইংরেজিতে এটাকে আমরা বলি পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি। হ্যাঁ, এটা আমরা ইংরেজিতে বলি পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি, আবার এটাকে আমরা বলি যে ক্যাবিনেট ফর্ম অফ গভর্নমেন্ট। হ্যাঁ, আর এই চারটা নামে আমরা এটাকে ডাকতে পারি। দেখো, ভালো করে বুঝে নাও, আধুনিক গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা আছে, আগেই বলেছি, তার মধ্যম তার মধ্যে সর্বোত্তম শাসন ব্যবস্থা হলো সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা। দেখো, এই মন্ত্রিপরিষদ শাসিত সরকারের উদ্ভব হয়েছিল ব্রিটেনে। হ্যাঁ, সংজ্ঞাটা একদম ঝাড়া মুখস্থ করবা। দেখো, যে শাসন ব্যবস্থায় শাসন সংক্রান্ত যাবতীয় ক্ষমতা মন্ত্রী পরিষদের হাতে ন্যস্ত থাকে এবং মন্ত্রী পরিষদ তাদের যাবতীয় কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে, তাকে সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার বলে। ভালো করে মিলিয়ে নাও, যে শাসন ব্যবস্থায় শাসন সংক্রান্ত যাবতীয় ক্ষমতা মন্ত্রী পরিষদের হাতে ন্যস্ত থাকে এবং মন্ত্রী পরিষদ তাদের যাবতীয় কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে, এটাকে আমরা বলছি সংসদীয় সরকার। ঠিক আছে, যদি আরো সহজ করে শুনতে চাও, তাহলে যে শাসন ব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে, এতটুকু লিখলেও হবে। যে শাসন ব্যবস্থায় শাসন বিভাগ তাদের যাবতীয় কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে, তাকে সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার বলে। এই পর্যন্ত ঠিক আছে? এবার এই সরকারটা আমরা কিভাবে বুঝবো? দেখো, এই সংসদীয় সরকারটা হচ্ছে, হ্যাঁ হিমেল বলো। স্যার বলতেছি যে এটা তো স্যার খ নাম্বারের প্রশ্ন না? মন্ত্রী এই মন্ত্রী পরিষদ শাসিত সরকার ও সংসদীয় সরকার, এটার একটা উদাহরণ উদাহরণ দেন স্যার। কোনটার উদাহরণ দিব? মন্ত্রী পরিষদ সরকার আর হচ্ছে সংসদীয় সরকার, এই দুটার মধ্যে স্যার একটা উদাহরণ দেন স্যার। দুটো তো একই জিনিস। জি স্যার, বলতেছি একটা উদাহরণ দেন। আমরা স্যার যাচ্ছি, উদ্দীপকের কথা বলতেছে। শোনো, আর উদ্দীপকটা স্যার কেমনে আসবে এটা বলতেছে। উদ্দীপকটা হচ্ছে, আমি তোমাকে কিভাবে বলবো, এই যে এখানে এই যে প্রত্যেকটা লাইন তোমাকে পড়তে বলেছি, খেয়াল করো। এই যে মন্ত্রিপরিষদ শাসিত সরকারের উদ্ভব হয় ব্রিটেনে। এখন যদি থাকে যে ক নামক রাষ্ট্রে এমন একটা সরকার ব্যবস্থা আছে যেই সরকারের উদ্ভব হয়েছে ব্রিটেনে, এবং সেই সরকারে একজন নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকেন এবং প্রকৃত শাসক হচ্ছে প্রধানমন্ত্রী। এরকম আগে বৈশিষ্ট্যগুলো সব দেখো, আগে দেখে চেনো, তারপরে হচ্ছে এটা নিজে বুঝতে পারবা। বুঝতে পেরেছ? দেখো, সংসদীয় সরকার আমরা কিভাবে বুঝবো? এই সরকারের উদ্ভব হয়েছে ব্রিটেনে এবং এই সরকারে রাষ্ট্রপ্রধান থাকেন একজন নামমাত্র, মানে থাকতে হয় তাই থাকে, এবং প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার অধিকারী। যেমন বাংলাদেশে, বাংলাদেশে দক্ষিণ এশিয়ার সবগুলো দেশে এই সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা। বাংলাদেশের রাষ্ট্রপতির কোনো কাজ আছে? কোনো কাজ নাই, প্রকৃত ক্ষমতা হচ্ছে প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত। খেয়াল করো এখানকার বৈশিষ্ট্যগুলো দেখো।
মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় আইন বিভাগ এবং শাসন বিভাগের মাঝে গভীর সম্পর্ক থাকে। এই প্রত্যেকটা লাইন হচ্ছে উদ্দীপকের ক্লু, প্রত্যেকটা লাইন উদ্দীপকের ক্লু। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় আইন বিভাগ এবং শাসন বিভাগের মাঝে গভীর সম্পর্ক কিন্তু থাকে। তারপরে দেখো এখানে সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি পদটি হচ্ছে নিয়মতান্ত্রিক, মানে এমনিতেই থাকতে হয় তা থাকে, প্রকৃত ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে। এই শাসন ব্যবস্থায় স্বৈরাচারের আশঙ্কা থাকে না। আর উদাহরণ দেখো, বাংলাদেশ, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, ভারত, এই দেশগুলোতে মন্ত্রিপরিষদ শাসিত শাসন ব্যবস্থা আছে। দেখো এখন তুমি যে কোশ্চেনটা করলে যে আমরা কিভাবে বুঝবো যে উদ্দীপকে, এই জিনিসগুলো দেখে আমরা বুঝবো। দেখো, আইনসভার প্রাধান্য থাকবে, তারপরে ক্ষমতার একত্রীকরণ এখানে হয়, রাষ্ট্রপতি পদটা হচ্ছে একদম নিয়মতান্ত্রিক, অর্থাৎ থাকতে হয় তাই থাকে। তারপরে দেখো, এটা দলীয় শাসন ব্যবস্থা এখানে থাকে, অর্থাৎ রাজনৈতিক দল তারা ক্ষমতায় এসে তারাই শাসন করে। এরপরে এটা হচ্ছে আইন বিভাগ এবং শাসন বিভাগের মাঝে তোমার একটা সুসম্পর্ক থাকে। এরপর এখানে সুপরিবর্তনের সংবিধান এবং বিরোধী দলের স্বীকৃতিও থাকে। যাই হোক, দেখো কোশ্চেন যখন আসে, সবাই শুনতেছো আমার কথা? জি স্যার। জি স্যার। কোশ্চেন যখন জি স্যার। আসে এই অধ্যায় থেকে, অর্থাৎ যদি সংসদীয় সরকার থেকে প্রশ্ন আসে, এটার সাথে সবসময় আর একটা কোশ্চেন জড়ানো থাকে, একটা থাকে না। কোশ্চেনটা মন দিয়ে শোনো, এই প্যাটার্নের হয় যে কয়েকটা রাষ্ট্র যেখানে শাসক জনগণের ভোটে নির্বাচিত হচ্ছে, ভালো করে খেয়াল করো, কয়েকটা রাষ্ট্র যেখানে শাসক জনগণের ভোটে নির্বাচিত হচ্ছে। এই সরকারের উদ্ভব হয়েছে ব্রিটেনে। এই সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান একদম নামমাত্র এবং প্রধানমন্ত্রী প্রকৃত ক্ষমতার অধিকারী, এবং প্রতিনিধিগণ তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে বা জনগণের নিকট দায়বদ্ধ থাকেন। অনেকগুলো কথা বলেছি, এ একটা রাষ্ট্র। অপরদিকে খ আর একটা রাষ্ট্র আছে যেখানকার শাসক জনগণের ভোটেই নির্বাচিত হয়েছে, কিন্তু তিনি তার ইচ্ছা মতো দেশ পরিচালনা করেন, তিনি যা মনে আসে তিনি তাই করেন, তিনি জনগণের ইচ্ছার কোনো প্রাধান্য দেন না, তিনি ক্ষমতায় টিকে থাকতে চান। এখন আমার প্রশ্ন হচ্ছে, ক এবং খ এই দুটোতে কোন কোন ধরনের সরকার ব্যবস্থা আছে বলো? কতে কোনটা স্যার আছে? একটা হলো সংসদীয় সরকার আর একটা স্যার রাষ্ট্রপতি শাসিত। আচ্ছা, তুমি যেটা বললে রাষ্ট্রপতি শাসিত, এখানে রাষ্ট্রপতি শাসিত, ঠিক আছে, এখানে শাসক জনগণের ভোটে নির্বাচিত হয়, কিন্তু তিনি কি তার ইচ্ছা মতো দেশ পরিচালনা করেন রাষ্ট্রপতি? না, আচ্ছা, না স্যার। সেটাও ধরে নিলাম। তারপরে শাসকের ইচ্ছা অনিচ্ছায় কি এখানে আইন হয়, বা এখানে জনগণের ইচ্ছার কি কোনো মূল্য থাকে না? দেখো, এটা হচ্ছে স্বৈরতন্ত্র। তোমাদের না কিছুক্ষণ আগে বললাম যে শাসক জনগণের ভোটে নির্বাচিত হবে ঠিকই, হয়ে উনি তো আর ক্ষমতা ছাড়তে চাইবেন না, উনি যেটা মনে আসে উনি সেটাই করবেন, উনার ইচ্ছা অনিচ্ছাই আইন, উনি কারো নিকট দায়বদ্ধ থাকবেন না। বুঝতে পেরেছো? রাষ্ট্রপতি হচ্ছে কারো কাছে দায়বদ্ধ থাকেন না, কিন্তু রাষ্ট্রপতিটা যদি দায়বদ্ধ না থাকার কথা থাকে তাহলে এটা থাকতে পারে। কিন্তু যদি এরকম থাকে যে শাসকের ইচ্ছা অনিচ্ছায় আইন, এবং হচ্ছে জনগণের ইচ্ছার কোনো দাম নেই, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে যেটা হবে স্বৈরতন্ত্র, অর্থাৎ জনগণের ইচ্ছার কোনো দাম এই জায়গাটাতে নাই। বুঝতে পেরেছো? আবার যদি এটাকে রাষ্ট্রপতি শাসিত হিসেবে বলো, হ্যাঁ, তবে সেটাও একেবারে ভুল হবে না। ভালো করে বোঝো, যদি রাষ্ট্রপতি বলো তাহলে সেটাও ভুল হবে না, কারণ রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায়ও রাষ্ট্রপতি কিন্তু তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকেন না, উনি ওনার ইচ্ছা মতো চালাতে পারেন। তোমরা বরং যদি এরকম কোশ্চেন আসে তাহলে রাষ্ট্রপতি শাসিত লিখো, স্বৈরতন্ত্রের দিকে যাওয়ার দরকার নেই। বুঝাতে পেরেছি? জি স্যার। যদি এরকম কোশ্চেন আসে স্বৈরতন্ত্রের দিকে যাওয়ার দরকার নেই, রাষ্ট্রপতি শাসিত সরকারটা লিখো। এখন রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা কোনটা দেখো, এটা এমন একটা শাসন ব্যবস্থা যেখানে শাসক জনগণের ভোটে নির্বাচিত হচ্ছে, কিন্তু
তিনি তার যাবতীয় কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকছেন না। বুঝাতে পেরেছি? কারো জি কোনো স্যার। কারো কোনো কনফিউশন আছে? নাই। উদ্দীপক বলেছিলে কেমন ধরনের উদ্দীপক আসে, আমি বলেছি দুটো সরকার বের হলো, তাই তো? এবার খতে, সরি গতে যে টাইপের কোশ্চেন হয়, এই যে দুটো রাষ্ট্রের একটা তোমাকে বলে দিল যে উদ্দীপকে কতে কোন ধরনের সরকার আছে বা খতে কোন ধরনের সরকার আছে। তুমি কিন্তু বের করে ফেলেছো কতে সংসদীয় এবং খতে রাষ্ট্রপতি শাসিত। এখন তোমাকে বলতে চাইতেই পারে যে খতে কোন ধরনের শাসন ব্যবস্থা আছে, বৈশিষ্ট্য লেখো। তাহলে তখন তোমাকে রাষ্ট্রপতি শাসিত সরকারের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো তোমাকে লিখতে হবে। দাগ দাও, বইয়ে দাগ দিয়ে নাও, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য দাগ দাও। দাগ দিয়েছো? পেজ নাম্বার 277। দিয়েছো কিনা? লিখতে পেরেছো? জি স্যার। জি স্যার। রাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্যগুলো পড়ে নিবা। গেল। এবার এই যে দুটো সরকার আসলো, গতে একটা ছিল সংসদীয় আর খতে ছিল রাষ্ট্রপতি শাসিত। এখন ঘতে যে টাইপের কোশ্চেন হয় সেখানে নর্মালি এরকম কোশ্চেন বলা থাকে যে এই যে দুটো শাসন ব্যবস্থা আছে, ক এবং খ, এই দুটোর ভিতরে তুমি কোনটাকে সমর্থন করো? এই দুটোর ভিতরে তুমি কোনটাকে সমর্থন করো? বলো তুমি কোনটাকে সমর্থন করবা, সংসদীয় নাকি স্যার রাষ্ট্রপতি শাসিত? সংসদীয়। স্যার সংসদীয়। সংসদীয়। হ্যাঁ, সংসদীয় করলে তাহলে এই সংসদীয় সরকার যেটা আছে, এই সরকারটা যদি গুরুত্বপূর্ণ হয় বা তুমি যদি এই সরকারের পক্ষে আসতে চাও, তাহলে এটা তোমার এই সরকারের যে বৈশিষ্ট্যগুলো আছে বা এই সরকারকে, বৈশিষ্ট্য না, এই সরকারকে কেন তুমি সর্বশ্রেষ্ঠ মনে করছো সেগুলো তোমাকে লিখতে হবে। বুঝতে পেরেছো? তুমি সংসদীয় সরকারকে তোমার কাছে তো জানতে চাওয়া হয়েছে তুমি কোনটাকে ভালো মনে করো, তুমি বলেছো আমি সংসদীয় সরকারকে ভালো মনে করি। তাহলে এখন কেন ভালো মনে করো, তোমার যুক্তি। তার মানে এখন দাগ দাও, সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকারের গুণ পেয়েছো, পেজ নাম্বার 275। সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকারের গুণ। আমি বারবার বলেছি এই অধ্যায় থেকে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, একটু গুরুত্ব সহকারে পড়বা। সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকারের গুণাবলী, মানে কেন তুমি এটাকে সমর্থন করো। বোঝাতে পেরেছি? জি স্যার। স্যার এবং এই স্যার এখানে যদি সরকারটা, আমি বলো। স্যার এখানে যদি পয়েন্ট পয়েন্ট আকারে না লিখে যদি আমি এই পুরাপুরি লিখে দিই, এটা কি মার্ক পাবো না কম শোনো, পাবো? নাম্বার পাবা কিন্তু পয়েন্ট আকারে লিখবা। তুমি কেন এই সরকারটাকে সর্বশ্রেষ্ঠ মনে করো, তুমি যুক্তি দেখাবা না যে এখানে কি শাসন বিভাগ এবং আইন বিভাগের মাঝে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, এই সরকারটা নমনীয় হয়, এই সরকারটা হচ্ছে তোমার দায়িত্বশীল হয়, এখানে জনগণের মত প্রকাশের অধিকার আছে, এখানে রাজনৈতিক দল শাসন করে। প্রত্যেকটা কেন তুমি এটাকে সমর্থন করো সেগুলো তুমি যুক্তি দিয়ে বোঝাবা না। ফুল মার্কস পাইতে হলে জি তো স্যার। তোমাকে সুন্দর করে লিখতে হবে। দেখো, আরেকটু বলি, এই সংসদীয় সরকারটাই কিন্তু, এই যে সংসদীয় সরকার যেটা, এই সরকারটা হচ্ছে তোমার জনগণের অধিকার প্রতিষ্ঠা করে। তাহলে কোশ্চেন এরকমও হতে পারে যে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কোন সরকারটা গুরুত্বপূর্ণ, তখন তুমি লিখবা যে এই সরকারটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আচ্ছা, সংসদীয় সরকার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সংসদীয় সরকার থেকে কারো কোনো প্রশ্ন আছে, মানে মন্ত্রী পরিষদ শাসিত সরকার। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার সংসদীয় সরকার যে আইনসভার উপর মানে দায়বদ্ধ, এটা আইনসভা বলতে এটা কাকে, কার উপর দায়বদ্ধ আইনসভা বলতে একটু আইনসভা স্যার যদি হচ্ছে, বলতেন। আইনসভা মানে কি? পার্লামেন্ট। আইনসভা কাদের প্রতিনিধিত্ব করে? এই বাংলাদেশের যে 18 কোটি বা 16 কোটি 17 কোটি যত কোটি মানুষ বলো, এই মানুষের, সকল মানুষের প্রতিনিধিত্ব করে সে। তোমার এলাকায় একটা নির্বাচনী আসন আছে না, দুটো উপজেলা মিলাই একটা একটা আসন বা একটা উপজেলায় একটা নির্বাচনী আসন, তার মানে একজন এমপি ওই এলাকার মানুষের প্রতিনিধিত্ব করে। উনি কোথায় এসে প্রতিনিধিত্ব করে? পার্লামেন্টে বসে। এই সংসদটা বা এই যে পার্লামেন্ট যেটা আইনসভা, এটাই হচ্ছে জনগণের প্রতিনিধিত্ব করে।
বুঝতে পেরেছো? এই এই জি স্যার, পার্লামেন্ট জি বা স্যার। আইনসভার নিকট দায়বদ্ধ থাকা মানে এটা পরোক্ষভাবে তোমার কাছে দায়বদ্ধ থাকা। এবং দেখবা যে প্রধানমন্ত্রী নিজেও কিন্তু সংসদে দাঁড়িয়ে বক্তব্য প্রদান করেন। কারণ কি? উনি 18 কোটি মানুষের কাছে দায়বদ্ধ। বুঝাতে পেরেছি? এই জি স্যার। সংসদীয় মন্ত্রিপরিষদ শাসিত সরকার, এটা তো সবচেয়ে ভালো সরকার। এই সরকার জনগণের অধিকার প্রতিষ্ঠা করে। তুমি কেন এই সরকারকে ভালো মনে করো তার পক্ষে যুক্তি উপস্থাপন করতে হবে। দেখো, গণতন্ত্র পড়েছি, স্বৈরতন্ত্র পড়েছি, একনায়কতন্ত্র পড়েছি, সংসদীয় সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার। এর ভিতরে কোনো সমস্যা আছে কি না? না থাকলে পরের টপিকসে যাব। আছে কি? না স্যার। আচ্ছা, যদি না থাকে সরাসরি চলে যাও হচ্ছে সরকারের 3টা বিভাগে। সরকারের 3টা বিভাগে যাও। সরকারের 3টা বিভাগে যাও। আচ্ছা, খুবই খুবই সহজ একটা টপিকস, প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে পরীক্ষায়। দেখো, সরকারের বিভাগ কয়টা এটা তো আমরা সবাই জানি। সবাই জানি না? জি স্যার। জি স্যার। সরকারের 3টা বিভাগ, প্রতি বছর কিন্তু এই জায়গাটা থেকে প্রশ্ন আসে। শাসন বিভাগ, আইন বিভাগ, আর একটা হচ্ছে বিচার বিভাগ। আচ্ছা, প্রত্যেকটা দেশের সরকারের কিন্তু এই 3টা বিভাগ থাকে। আচ্ছা, দেখো এখানে শাসন বিভাগ যেটা, এই শাসন বিভাগ, শাসন বিভাগ কাকে বলে বলো? শাসন বিভাগ কাকে বলে? সরকারের যে বিভাগ শাসন সংক্রান্ত যাবতীয় কাজ করে তাকে কি বলে? শাসন বিভাগ। দেখো, শাসন বিভাগ হচ্ছে কোনটা? সরকারের যে বিভাগ শাসন সংক্রান্ত যাবতীয় কাজ করে তাকে শাসন বিভাগ বলে। আচ্ছা, শাসন বিভাগের ভিতরে কে কে আছে তোমাদেরকে দেখাবো। আইন বিভাগ কোনটা? সরকারের যে বিভাগ আইন প্রণয়ন করে, আইন সংশোধন করে, আইন বাতিল করে, এটা হচ্ছে আইন বিভাগ। সরকারের যে বিভাগ বিচার সংক্রান্ত কাজ করে সেটাকে আমরা বলি বিচার বিভাগ। এই 3টা বিভাগের সংজ্ঞা নিয়ে কারো কোনো সমস্যা আছে? 4 মিনিট সময় আছে, একটু দ্রুত বলো। কারো কোনো সমস্যা আছে? না স্যার। দেখো, সংজ্ঞা হচ্ছে যে বিভাগ রাষ্ট্রের শাসন কাজ পরিচালনা করে তাকে শাসন বিভাগ বলে। এই বিভাগকে নির্বাহী বিভাগও বলা হয়। হ্যাঁ, এই শাসন বিভাগের ভিতরে কে কে থাকে দেখো: রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের সকল সদস্য। এই জায়গাটা খেয়াল করো, খুব ভালো মতো খেয়াল করো। শাসন বিভাগের দুটো অংশ, একটা রাজনৈতিক অংশ আর একটা অরাজনৈতিক অংশ। কে কে আছে দেখো শাসন বিভাগের ভিতরে? রাষ্ট্রপ্রধান মানে রাষ্ট্রপতি, তারপরে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য মানে মন্ত্রী, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ। ঠিক আছে, এনারা হচ্ছে শাসন বিভাগের রাজনৈতিক অংশ। অরাজনৈতিক অংশ অর্থাৎ যারা রাজনীতি করে নাই, না করে এই বিভাগের অংশ হয়েছে। আমলা। আমলা মানে কারা বুঝতে পেরেছো? সরকারের দক্ষ বেতনভুক্ত স্থায়ী কর্মচারী, যারা সরকারের নীতি বাস্তবায়নে সহযোগিতা করে, এরা হচ্ছে আমলা। সকল সরকারি কর্মকর্তা কর্মচারীগণ শাসন বিভাগের অংশ। বোঝাতে পেরেছি? এখন যদি আসে পুলিশ প্রশাসন কোন বিভাগের অংশ? পুলিশ কিন্তু শাসন বিভাগের অংশ। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে শাসন বিভাগ নিয়ে? না স্যার। আচ্ছা, শাসন বিভাগে যদি সমস্যা না থাকে, এরপরে দেখো শাসন বিভাগের কিছু কিছু কাজ আছে, শাসন সংক্রান্ত কাজ। এবং অধ্যাদেশ কি এটা জানো তো? অধ্যাদেশ থেকে কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন হয়, জানো তো? সাধারণত যখন সংসদ অকার্যকর থাকে, অর্থাৎ সংসদের কোনো অধিবেশন থাকে না, তখন রাষ্ট্রপতি জরুরি প্রয়োজনে নিজের ক্ষমতা বলে যে আইন তৈরি করেন বা যে আইন জারি করেন সেটাকে আমরা অধ্যাদেশ বলি। এটাকে ইংরেজিতে অর্ডিন্যান্সও বলে। ঠিক আছে? এবং রাষ্ট্রপতি আইনসভার অধিবেশন আহ্বান করেন এবং স্থগিত করেন।
কারো কোনো সমস্যা আছে অধ্যাদেশ নিয়ে? অধ্যাদেশ নিয়ে কারো কোনো সমস্যা আছে? নো স্যার। দেখো, এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ দেখো, আইন বিভাগ। এটা হচ্ছে সরকারের সবচাইতে গুরুত্বপূর্ণ বিভাগ, আইন বিভাগ। আইন বিভাগ কি দেখো, সরকারের যে বিভাগ আইন প্রণয়ন করে, আইন সংশোধন করে, আইন বাতিল করে, এটাকে আমরা বলি আইন বিভাগ। এখান থেকেও কোশ্চেন একটা করে আসে না, একটা বিভাগের সাথে আর একটা বিভাগ জোড়া দেওয়া থাকে। খেয়াল করো, যেটা বললাম, এই যে সরকারের তিনটা বিভাগ আছে, এর ভিতরে একটা বিভাগ আইন প্রণয়ন করে, আইন সংশোধন করে, আইন পরিবর্ধন পরিমার্জন করে। তাহলে সরকারের এই বিভাগ কোনটা? সরকারের এই বিভাগ কোনটা? স্যার আইন বিভাগ। আর বাকি সবাই কি বুঝতে পারছো না? এই শোনো, 1 মিনিট সময় আছে, কেউ একটু কল দাও তো, আর 10-15 মিনিট লাগবে। কেউ একটু কল দিও, আমার মনে হয় তোমরা বুঝতে পারতেছো না। সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা? স্যার রেসপন্স করো না কেন তোমরা? তাহলে আমি কেমনে বুঝবো বলো? শুধু তো আমি করতেছি, কেউ তো করেন। আমি এটা বুঝলাম না, আমার সেকেন্ড ইয়ার গুলো দেখছো, সাথে সাথে কোশ্চেন করে, আমি না বললে কিভাবে বুঝবো বলো? একটা জিনিস তুমি বুঝতেছো কিনা এটা তো আমাকে বুঝতে হবে। শোনো, টাইম শেষ হয়েছে, কেউ যে ভালো বোঝো সে একজন কল দাও।